পারস্য উপসাগরের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি বিশাল যুদ্ধ জাহাজ। অত্যাধুনিক রাডার ঘুরছে, আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান, চারপাশে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনীর নিরাপত্তা। বাইরে থেকে দেখলে মনে হবে এই জাহাজকে থামানোর ক্ষমতা পৃথিবীর কারণে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইরানের দক্ষিণ উপকূলের কোনো অজানা পাহাড়ি ঘাঁটিতে একটি ছোট্ট ড্রোন লঞ্চারের ঢাকনা নিঃশব্দে খুলে যায়। কয়েক সেকেন্ড পর আকাশে উড়ে ওঠে একটি শাহেদ ড্রোন। না, এটি কোনো বিশাল যুদ্ধ বিমান নয়, এটি একটি কিং সাইজ ম্যাট্রেসের সমান ছোট একটি উড়ন্ত অস্ত্র। ভেতরে দামি সামরিক প্রযুক্তিও নেই, অনেক উপাদানে সাধারণ বাণিজ্যিক ইলেকট্রনিক্সের মতো। কিন্তু যুদ্ধের ইতিহাস বহুবার দেখিয়েছে যে অস্ত্রকে সবচেয়ে বেশি অবহেলা করা হয়, শেষ পর্যন্ত সেই অস্ত্রই সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়। এটাই ইরানের কৌশল। বিশ্বের অনেক দেশ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বানায়। ইরান সেই পথে হাঁটেনি। তারা এমন এক অস্ত্র তৈরি করেছে যার দাম কম, উৎপাদন দ্রুত, আর সংখ্যায় এত বেশি যে প্রতিটি ধ্বংস করলেও নতুন ড্রোন আবার আকাশে উঠে আসে। এখানেই শাহেদ ড্রোনের আসল শক্তি। ধরা যাক একটি শাহেদ ড্রোনের কার্যকর পাল্লা প্রায় 500 মাইল। এর মানে শুধু উপকূল থেকে সোজা সামনে উড়ে যাওয়া নয়, বরং ইরানের শত শত কিলোমিটার দীর্ঘ উপকূল জুড়ে অসংখ্য সম্ভাব্য উৎক্ষেপণ স্থল তৈরি করা সম্ভব। শত্রু জানেই না ড্রোনটি কোথা থেকে উড়বে। একটি লক্ষ্যবস্তুকে রক্ষা করতে হলে শুধু আকাশ নয়, হাজার হাজার বর্গমাইল সম্ভাব্য উৎক্ষেপণ অঞ্চলও নজরদারিতে রাখতে হবে। এটাই যুদ্ধের সবচেয়ে কঠিন সমীকরণ। ধরা যাক একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীর কাছে টহল দিচ্ছে। সেটি হয়তো পৃথিবীর সেরা রাডার, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। কিন্তু যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে একসঙ্গে ডজন খানেক বা শতাধিক ড্রোন এগিয়ে আসে, তাহলে প্রতিটি লক্ষ্যবস্তু শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। এ কারণেই সামরিক বিশ্লেষকেরা ড্রোন সোয়ার্ম বা ড্রোনের ঝাঁককে আধুনিক যুদ্ধের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। আর এখানেই ইরানের আরেকটি সুবিধা, এই ড্রোনগুলো অত্যন্ত ব্যয়বহুল নয়। একটি হারালেও কৌশল ভেঙে পড়ে না, বরং একই সময়ে বহু ড্রোন পাঠিয়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখাই মূল উদ্দেশ্য। একটি ড্রোন ভূপাতিত হলেও অন্যটি এগিয়ে যেতে পারে। এটি শক্তির নয়, সংখ্যার যুদ্ধ। কিন্তু শুধু সংখ্যাই নয়, ইরানের ভূগোলও তাদের বড় মিত্র। দেশটির পশ্চিম ও দক্ষিণ পশ্চিম জুড়ে বিস্তৃত জাগ্রস পর্বতমালা প্রকৃতির তৈরি বিশাল ঢাল। এই পাহাড়ি অঞ্চল অসংখ্য গোপন ঘাঁটি, সুড়ঙ্গ, মোবাইল লঞ্চার ও ছদ্মবেশী অবস্থান তৈরির সুযোগ দেয়। স্যাটেলাইট বা নজরদারি বিমান সবসময় প্রতিটি অবস্থান শনাক্ত করতে পারে না। অর্থাৎ শুধু ড্রোন ধ্বংস করলেই হবে না, কোথায় লুকিয়ে আছে সেই উৎক্ষেপণ প্ল্যাটফর্ম সেটিও খুঁজে বের করতে হবে। আর সেটি সবচেয়ে কঠিন কাজ, কারণ একটি মোবাইল লঞ্চার কয়েক মিনিটের মধ্যেই অবস্থান বদলে ফেলতে পারে। পাহাড়ের আড়াল থেকে ড্রোন ছুড়ে আবার অদৃশ্য হয়ে যাওয়া সম্ভব। ফলে প্রতিশোধমূলক হামলা চালাতে গিয়েও অনেক সময় লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া যায় না। এখানেই ইরানের যুদ্ধনীতি অন্যদের থেকে আলাদা। তারা শুধু অস্ত্র বানায় না, তারা এমন একটি ব্যবস্থা গড়ে তোলে যেখানে প্রতিটি অস্ত্রের সঙ্গে যুক্ত থাকে ভৌগোলিক সুবিধা, বিকেন্দ্রীকৃত উৎপাদন, দ্রুত পুনরায় সরবরাহ এবং দীর্ঘমেয়াদী ক্ষয় যুদ্ধের প্রস্তুতি। আকাশে ওরা ছিল অদৃশ্য শিকারী, সেই শিকারী শিকার। $30 মিলিয়ন প্রযুক্তি, পেন্টাগনের গর্ব, যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার MQ-9 রিপার। হরমুজ প্রণালীর ওপরে টহল দিচ্ছিল একটি রিপার। উচ্চতা, গতি, প্রযুক্তি সব দিক থেকেই প্রায় অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেটি নিখুঁতভাবে লক করে ফেলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট। এরপর এক ঝলক আগুন, আর তারপর ধ্বংসস্তূপ। যেন আকাশ থেকে ছিটকে পড়া এক দানব মুহূর্তেই মাটিতে মিশে গেল। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অদৃশ্য যুদ্ধের দৃশ্যপট এখন নাটকীয়ভাবে বদলে গেছে। যে রিপার ড্রোন একসময় আফগানিস্তান, ইরাক কিংবা সিরিয়ার আকাশে আধিপত্য দেখিয়েছে, সেই ড্রোনই এখন ইরানের আকাশে বারবার ভূপাতিত হচ্ছে। সামরিক বিশ্লেষকদের হিসেবে মার্কিন বহরের প্রায় 20% রিপার ইতিমধ্যেই ধ্বংস হয়েছে। শুধু সংখ্যায় নয়, অর্থনীতিতেও এটি এক বিশাল ধাক্কা। ক্ষতির পরিমাণ $1 বিলিয়ন বেশি। প্রশ্ন সেখানে, কিভাবে সম্ভব হলো এটা? বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান থেমে থাকেনি। তারা গড়ে তুলেছে নিজস্ব ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, একটি বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যা শুধু আকাশ নজরদারি নয়, বরং শত্রুর প্রতিটি সিগন্যাল বিশ্লেষণ করতে সক্ষম।
হরমুজ প্রণালী, বন্দর আব্বাস এবং পারস্য উপসাগরের বিস্তৃত অঞ্চলে ইরান মোতায়েন করেছে অত্যাধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। সাইয়াদ 3G কিংবা 358 লাইটেনিং ইন্টারসেপ্টর এই নামগুলো এখন শুধু অস্ত্র নয়, বরং এক একটা দুঃস্বপ্ন। এগুলো ড্রোনের তাপীয় ও রেডিও সিগন্যাল শনাক্ত করে মুহূর্তেই লক করতে পারে। পাইলট বুঝে ওঠার আগেই ক্ষেপণাস্ত্র ছুটে আসে এবং খেলা শেষ। কিন্তু ইরানের আসল শক্তি শুধু মিসাইল নয়, তাদের ইলেকট্রনিক যুদ্ধ। MQ-9 রিপার পরিচালিত হয় স্যাটেলাইট ও জিপিএস এর মাধ্যমে, অর্থাৎ এর চোখ এবং মস্তিষ্ক আসলে দূরে বসে থাকা অপারেটরের নিয়ন্ত্রণে। আর ঠিক এই জায়গাতেই আঘাত হানে ইরান। ইরানি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটগুলো ড্রোনের সিগন্যাল জ্যাম করে দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ড্রোনটি কার্যত অন্ধ হয়ে পড়ে, দিক হারায়, নিয়ন্ত্রণ হারায় এবং শেষ পর্যন্ত হয় ভূপাতিত হয়, নয়তো শত্রুপক্ষের হাতে পড়ে যায়। একে অনেক বিশেষজ্ঞ বলছেন ডিজিটাল অ্যাম্বুশ, যেখানে গুলি ছোড়ার আগেই শত্রুকে নিস্তেজ করে দেওয়া হয়। কিন্তু ইরান শুধু প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকেনি, তারা আক্রমণেও দেখিয়েছে একই কৌশলী দক্ষতা। অপারেশন নাসির 2 এই অভিযানে ইরান সরাসরি টার্গেট করেছে মার্কিন ঘাঁটিগুলোকে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে চালানো সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে একসাথে 8টি নতুন MQ-9 রিপার ড্রোন। এগুলো আকাশে ওঠার আগেই শেষ, রানওয়ে আর হ্যাঙ্গারেই পঙ্গু হয়ে গেছে মার্কিন শক্তি। এটাই ইরানের নতুন যুদ্ধ কৌশল, শত্রুকে আকাশে উঠতেই দিও না। এই ধারাবাহিক আঘাতে এখন বিপাকে পড়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের হাতে সচল রিপার ড্রোনের সংখ্যা নেমে এসেছে প্রায় 135-এ, যা তাদের অপারেশনাল সীমার নিচে। এমনকি মার্কিন সামরিক কর্মকর্তারাও স্বীকার করছেন এই ক্ষতি দ্রুত পূরণ করা সহজ নয়। রিপার ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্স ইতিমধ্যে এই মডেলের প্রোডাকশন লাইন বন্ধ করে দিয়েছে। হাতে আছে মাত্র কয়েকটি ফ্রেম। নতুন করে দ্রুত উৎপাদন শুরু করা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ফলে যুদ্ধক্ষেত্রে যে প্রযুক্তির ওপর এতদিন ভরসা করতে যুক্তরাষ্ট্র, সেটিই এখন হয়ে উঠেছে দুর্বলতা। ইরান দেখিয়ে দিয়েছে প্রযুক্তি যতই উন্নত হোক, তার বিরুদ্ধে দাঁড়ানোর পথ খুঁজে পাওয়া অসম্ভব নয়। সঠিক কৌশল, স্থানীয় জ্ঞান এবং আত্মনির্ভরতা থাকলে অজেয় বলেও কিছু থাকে না। আমেরিকার তৈরি মধ্যপ্রাচ্যের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা দেয়ালকে খেলনা বানিয়ে ছেড়েছে ইরান। ওয়াশিংটনের সব আধুনিক সমরাস্ত্র ও প্রযুক্তির অহংকার এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে জ্বলছে। সুইজারল্যান্ডের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরান এখন কোনো রাখঢাক না রেখেই মার্কিন বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে। জর্ডান, কুয়েত, বাহরাইন থেকে ওমান, পুরো অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক নিখুঁত আঘাত হেনে রণক্ষেত্রের একক নায়ক এখন ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। পশ্চিম এশীয় যুদ্ধ কৌশল ইরান একাই বদলে দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্ল্যাশ পয়েন্ট হয়ে উঠেছে জর্ডান। জর্ডানে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর ওপর ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও শক্তিশালী ড্রোনের সাহায্যে এক বিধ্বংসী হামলা চালিয়েছে। তেহরানের এই নিখুঁত স্ট্রাইকের ফলাফল মারাত্মক। মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস। ঘাঁটিতে পার্ক করে রাখা আমেরিকার একাধিক অত্যাধুনিক ফাইটার জেট ইরানি হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কার অকেজো। আকাশে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহের প্রধান ভরসা বেশ কয়েকটি রিফুয়েলিং এয়ারক্রাফটকে ইরান মাটির বুকেই গুড়িয়ে দিয়েছে। আমেরিকা টানা 7 রাত ধরে দক্ষিণ ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসের বেসামরিক অবকাঠামো, রেল স্টেশন ও সেতুতে বোমা বর্ষণ করেও ইরানের এই মিসাইল ও ড্রোন শক্তির উৎস বিন্দুমাত্র দমাতে পারেনি। বাহরাইন ও কুয়েতে মার্কিন চোখ অন্ধ। ইরানি বাহিনীর এবারের রণকৌশল অত্যন্ত সুনির্দিষ্ট। তারা প্রথমে মার্কিন বাহিনীর গোয়েন্দা নজরদারি ও রাডার সিস্টেমকে টার্গেট করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড ও পঞ্চম ফ্লিটের প্রধান ঘাঁটি শেখ ঈসা এয়ারবেজে ইরান তার দূরপাল্লার বিশেষ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান সামুদ্রিক টহল ও নজরদারি বিমান P-8 স্পাই এয়ারক্রাফট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পারস্য উপসাগরে এই P-8 বিমানকে বলা হতো মার্কিন সামরিক বাহিনীর চোখ ও কান। ইরান সেই চোখই উপড়ে ফেলেছে। একই সময়ে কুয়েতের মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে ইরানি ড্রোন। সেখানে মার্কিন বাহিনীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিসাইল ডিফেন্স রাডার, একটি বিশাল অস্ত্র ডিপো এবং একাধিক মিসাইল লঞ্চার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই। ওমান উপকূলে আমেরিকার 2টি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে IRGC। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। ওমান থেকে সিরিয়া, ওয়ান ম্যান শো। যুদ্ধ শুধু পারস্য উপসাগরেই সীমাবদ্ধ নেই।
ওমান উপকূলে আমেরিকার দুটি অত্যাধুনিক রাডার সাইটকে মিসাইল হামলার মাধ্যমে পুরোপুরি অকেজো করে দিয়েছে আইআরজিসি। এর ফলে ওমান সাগরে মার্কিন রণতরীগুলোর চলাচল এখন চরম অন্ধকারের মধ্যে পড়েছে। একই সাথে সিরিয়ার আল তানফ এলাকায় অবস্থিত মার্কিন স্পেশাল অপারেশনস সেন্টারগুলোতেও নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ওয়াশিংটন ও তার আঞ্চলিক মিত্ররা এই ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাইলেও মধ্যপ্রাচ্যের মানচিত্র বলছে প্রতিটি মার্কিন কৌশলগত বিন্দু এখন ইরানের বোতামের ডগায়। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আমেরিকা একটি বহিরাগত শক্তি। কোনো অবস্থাতেই হরমুজ প্রণালীতে আমেরিকার এই আইনহীন দাদাগিরি বরদাস্ত করা হবে না। হরমুজ প্রণালী ইরানের অলঙ্ঘনীয় লাল রেখা। ইরানের সশস্ত্র বাহিনী ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে রেখেছে, আমেরিকা যদি ইরানের মাটিতে আর একটিও ভুল পদক্ষেপ নেয় তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইরান এবার আর কোনো আনুপাতিক বা সমান সমান পাল্টা আঘাত করবে না। তেহরানের পরবর্তী হামলা হবে অনেক বেশি বিস্তৃত, কঠোর এবং মার্কিন সামরিক পরিকাঠামোর জন্য চূড়ান্ত ধ্বংসাত্মক। মধ্যপ্রাচ্যে বর্তমানে 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরানের এই অপ্রতিরোধ ড্রোন ও মিসাইল শক্তির সামনে এই বিশাল মার্কিন বাহিনী এখন কার্যত জিম্মি। ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে। আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500-এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়। এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? যে দেশকে ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছিল আমেরিকা ও ইসরায়েল, সেই দেশই এখন মাটির নিচ থেকে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিচ্ছে। চারদিকে ধ্বংসস্তূপ, আকাশে যুদ্ধের স্মৃতি, কিন্তু ভূগর্ভে চলছে উৎপাদন, মিসাইল, ড্রোন, অস্ত্রের যন্ত্রাংশ। যেন যুদ্ধ শেষ হয়নি।
বরং ইরান যুদ্ধের পর আরও বিপজ্জনক এক অধ্যায় শুরু করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি হাজির হয়েছেন একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্রে। ক্যামেরার সামনে দেখা গেছে উৎপাদন লাইন, মিসাইলের অংশ, ড্রোন, সামরিক সরঞ্জাম। বার্তাটা স্পষ্ট, আকাশ থেকে বোমা ফেলে ইরানের অস্ত্র শিল্পকে শেষ করা যায়নি, কারণ ইরান তার যুদ্ধ শক্তির গুরুত্বপূর্ণ অংশকে এমন জায়গায় সরিয়ে নিয়েছে যেখানে উপগ্রহের চোখ পৌঁছালেও বোমার আঘাত সবকিছু ধ্বংস করতে পারে না। কিছু স্থাপনা হয়তো ধ্বংস হয়েছে, কিছু সুড়ঙ্গের মুখ বন্ধ হয়েছে, কিন্তু পুরো নেটওয়ার্ক সেটি টিকে আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয়, ইরান বলছে উৎপাদন থামেনি, বরং যুদ্ধের পর গতি বেড়েছে। আমেরিকা ও ইসরায়েলের হিসাব ছিল উৎপাদন কেন্দ্র ধ্বংস হবে, ক্ষেপণাস্ত্রের মজুদ কমবে, লঞ্চার হারাবে, তারপর ইরানের পাল্টা আঘাতের ক্ষমতা ভেঙে পড়বে। কিন্তু তেহরান অন্য কৌশল নিয়েছে। একটি কারখানা ধ্বংস হলে আরেকটি খুলবে, একটি সুড়ঙ্গ বন্ধ হলে অন্য পথ খুলবে, একটি স্থাপনা অচল হলে অন্য ভূগর্ভস্থ কমপ্লেক্স কাজ শুরু করবে। অর্থাৎ লক্ষ্য এখন শুধু অস্ত্র বাঁচানো নয়, লক্ষ্য হচ্ছে পুরো অস্ত্র উৎপাদন ব্যবস্থাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া যাতে একটি বিমান হামলা কখনোই পুরো ব্যবস্থাকে একসঙ্গে নিঃশেষ করতে না পারে। আর এই কৌশলের সঙ্গে যুক্ত হয়েছে ইরানের আরেকটি মারাত্মক পরিবর্তন। যুদ্ধের সময় ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর বা IRGC শুধু প্রচুর মিসাইল ছড়েনি, তারা একসঙ্গে ব্যবহার করেছে মিসাইল ও ড্রোন। উদ্দেশ্য ছিল আমেরিকার আকাশ প্রতিরক্ষাকে বিভ্রান্ত করা। একদিকে ব্যালিস্টিক মিসাইল, অন্যদিকে সস্তা ড্রোন, আবার এমন মিসাইল যেগুলো উড়ন্ত অবস্থায় গতিপথ বদলাতে পারে। একটি সস্তা ড্রোন ঠেকাতে যদি কোটি ডলারের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে প্রতিটি আঘাত প্রতিরোধ করতেও প্রতিরক্ষাকারীর খরচ বাড়তে থাকে। ইরান এই খরচের ব্যবধানকে অস্ত্র বানিয়েছে। এমনকি ইরানের ফাত্তা 2 নিয়ে দাবি রয়েছে এতে হাইপারসনিক গ্লাইড প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি কাতার, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থাকে লক্ষ্য করার ঘটনাগুলো এই কৌশলের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে। রাডার দুর্বল হলে আকাশ প্রতিরক্ষার চোখই দুর্বল হয়ে যায়, আর চোখ দুর্বল হলে পরের আঘাত আরও বিপজ্জনক হয়ে ওঠে। কিন্তু ইরানের সবচেয়ে বড় চমক এসেছে যুদ্ধ শেষ হওয়ার পর। ইরানের দাবি, যুদ্ধ তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেনি, বরং পুরনো কাঠামোর দুর্বলতা প্রকাশ করেছে। তারপর সেই দুর্বলতা থেকে নতুন কাঠামো তৈরি করা হয়েছে, কমান্ড ও কন্ট্রোল বদলানো হয়েছে, তথ্য আদান প্রদানের পদ্ধতি বদলেছে, ইউনিটগুলোর প্রশিক্ষণ ও মোতায়েন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। ইরানি কর্মকর্তাদের আরও একটি দাবি নজর কেড়েছে। তাদের ভাষ্য অনুযায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন অবকাঠামোর 85% বেশি যুদ্ধেও অক্ষত ছিল। উৎপাদন ও সরবরাহ চালু ছিল, কিছু উৎপাদন লাইন এখন যুদ্ধের আগের চেয়েও বেশি গতিতে চলছে বলেও দাবি করা হয়েছে। ইরান যদি মাসে 100 থেকে 300টি ব্যালিস্টিক মিসাইল উৎপাদনে ফিরতে পারে, তাহলে 2027 সালের শুরু বা মাঝামাঝি সময়ে তার অস্ত্র ভাণ্ডার আবার 2025 সালের মাঝামাঝি অবস্থার কাছাকাছি পৌঁছাতে পারে। 2028 নাগাদ সেই মজুদ এমন পর্যায়ে যেতে পারে যা ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। বোমা পড়েছে, ভূগর্ভ কেঁপেছে, পরমাণু স্থাপনার ওপর ধোঁয়ার পাহাড় উঠেছে। ওয়াশিংটন ও তেল আবিবে তখন বিজয়ের হিসাব, ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস, তেহরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় ভুলটা এখানেই হতে পারে। কারণ একটি ভবন ধ্বংস করা যায়, সেন্ট্রিফিউজ অকেজো করা যায়, ল্যাবরেটরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, কিন্তু কোনো দেশের বিজ্ঞানী, প্রকৌশলী এবং কয়েক দশকে তৈরি প্রযুক্তিগত জ্ঞানকে কি বোমা দিয়ে নিশ্চিহ্ন করা সম্ভব? ইরানের সামনে এখন ঠিক সেই প্রশ্ন। পরমাণু কর্মসূচিতে ইরান শুধু স্থাপনা তৈরি করেনি, তৈরি করেছে একটি বিশাল বৈজ্ঞানিক অবকাঠামো, দক্ষ প্রকৌশলী এবং দীর্ঘদিনের গবেষণার অভিজ্ঞতা। ধারাবাহিক হামলা ও টার্গেটেড হত্যায় কয়েকজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানীকে হারালেও সেই জ্ঞান পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। আর এখানেই সামনে আসছে এমন এক নাম যাকে পশ্চিমা বিশ্ব বহু বছর ধরেই নজরে রাখছে, উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এমন একটি রাষ্ট্র যারা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং বৈশ্বিক নজরদারির মধ্যেও নিজেদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে। পাহাড়ের গভীরে সুরক্ষিত স্থাপনা নির্মাণ, সামরিক অবকাঠামো গোপন রাখা এবং সীমিত সম্পদ দিয়ে দীর্ঘমেয়াদী কৌশলগত কর্মসূচি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাদের বহু বছরের। ইরানের সঙ্গে এই সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষ দিকে থেকেই দুই দেশের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি নিয়ে সহযোগিতার কথা সামনে এসেছে। ইরানের শাহাব-3 ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে উত্তর কোরিয়ার নোডং-1 প্রযুক্তির সম্পর্ক সেই পুরনো যোগাযোগের অন্যতম উদাহরণ। অর্থাৎ আজ যদি তেহরান আবার পিয়ংইয়ংয়ের দিকে তাকায়, সেটি শূন্য থেকে শুরু করা কোনো সম্পর্ক হবে না।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভূগর্ভস্থ যুদ্ধ। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোর একটি বড় অংশ পাহাড় ও মাটির গভীরে সুরক্ষিত। নাতানজ ও ইস্পাহান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষেত্রে বহুস্তরীয় বাংকার ও টানেল ব্যবস্থার কথা দীর্ঘদিন ধরেই আলোচিত। উত্তর কোরিয়া নিজেও ভূগর্ভস্থ সামরিক স্থাপনা নির্মাণে কয়েক দশকের অভিজ্ঞতা অর্জন করেছে। এই প্রযুক্তিগত যোগাযোগ যদি আরও গভীর হয়ে থাকে, তাহলে ইরানের জন্য সেটি হতে পারে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের বড় সম্পদ। কারণ পরমাণু কর্মসূচির আসল শক্তি শুধু একটি স্থাপনা নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে শুরু করে রাসায়নিক রূপান্তর, ধাতুবিদ্যা, প্রকৌশল, প্রতিটি ধাপে বিশেষজ্ঞ জ্ঞান দরকার। ইস্পাহানের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সক্ষমতার প্রশ্ন থেকেই যায়। এখানেই উত্তর কোরিয়ার অভিজ্ঞতা তেহরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পিয়ংইয়ং এর বিজ্ঞানীরা কয়েক দশক ধরে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করেছেন। তাদের অভিজ্ঞতা যদি ইরানের প্রকৌশলীদের সঙ্গে ভাগ হয়, তাহলে ধ্বংস হয়ে যাওয়া সক্ষমতার কিছু অংশ দ্রুত পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ পশ্চিমা হামলা যদি ইরানের পরমাণু কর্মসূচিকে থামিয়েও দেয়, সেটি শেষ করে দেয়া আরেকটি বিষয়। কারণ ইরানের সামনে বিকল্প পথ থাকতে পারে, নিজস্ব বিজ্ঞানীদের পুনর্গঠন, পুরনো নেটওয়ার্ক সক্রিয় করা এবং উত্তর কোরিয়ার মতো অংশীদারের প্রযুক্তিগত অভিজ্ঞতা কাজে লাগানো। অর্থনৈতিক সমীকরণও এখানে গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞায় চাপে থাকা ইরানের কাছে তেল রয়েছে, আর উত্তর কোরিয়ার রয়েছে দীর্ঘস্থায়ী জ্বালানি ও বৈদেশিক প্রযুক্তির সংকট। দুই দেশের প্রয়োজন যদি এক বিন্দুতে মিলে যায়, তাহলে অর্থের বদলে তেল, প্রযুক্তির বদলে পরিষেবা, বিভিন্ন গোপন বিনিময়ের সম্ভাবনা তৈরি হতে পারে। ওয়াশিংটন হয়তো একটি বাংকার ধ্বংস করবে, তেল আবিব হয়তো একটি গবেষণাগার লক্ষ্যবস্তু করবে, কিন্তু যদি সেই ধ্বংসস্তূপের বাইরে ইরানের বিজ্ঞানী, প্রকৌশলী, সরঞ্জাম এবং উত্তর কোরিয়ার অভিজ্ঞতা আবার এক জায়গায় এসে দাঁড়ায়, তাহলে যুদ্ধের হিসাব বদলে যেতে পারে। এক এক করে বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব। মিসাইলের ধোঁয়া মিলিয়ে যাচ্ছে, কিন্তু তার রেখে যাওয়া দাগ মিটছে না। তেহরান যেন এবার শুধু মার্কিন ঘাঁটিতে আঘাত করছে না, আঘাত করছে ওয়াশিংটনের যুদ্ধের আত্মবিশ্বাসে। পেন্টাগনের হিসাবেই 18 মার্কিন সেনা নিহত, আহত 757 জনের বেশি। আর এই সংখ্যা সামনে এসেছে এমন এক সময়ে যখন যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই বাড়ছে আমেরিকার সামরিক চাপ। কিন্তু আসল প্রশ্ন এখানে, এটাই কি পুরো হিসাব, নাকি প্রকাশিত সংখ্যার আড়ালে লুকিয়ে আছে আরো বড় ক্ষয়ক্ষতির গল্প? কারণ ইরান বলছে বাস্তব চিত্র আরও ভয়াবহ। ওয়াশিংটন অবশ্য সেই দাবি মানছে না, কিন্তু যুদ্ধক্ষেত্রে সন্দেহ তৈরি হওয়াটাই এখন বড় বিষয়। আর সেই সন্দেহের শুরু পেন্টাগনের নিজের তথ্য ভাণ্ডার থেকে। যুক্তরাষ্ট্র যখন 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলো, তখন ধারণা ছিল বিমান শক্তি, গোয়েন্দা সক্ষমতা আর বিপুল সামরিক সম্পদের সামনে তেহরান বেশি দিন টিকতে পারবে না। কিন্তু ইরান অন্য হিসাব নিয়ে মাঠে নামল। তেহরান সরাসরি আমেরিকার শক্তির কেন্দ্রে আঘাত করার বদলে ছড়িয়ে দিল চাপ। ঘাঁটি, রাডার, লজিস্টিক্স, সামরিক অবকাঠামো, আঞ্চলিক উপস্থিতি। একটি আঘাত হয়তো ছোট, কিন্তু শত আঘাত সেটাই হয়ে উঠতে পারে কৌশলগত বিপর্যয়। আর এখন সেই চাপের একটি দৃশ্যমান ফল সামনে এসেছে মার্কিন সেনাদের হতাহতের হিসাবে। পেন্টাগনের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম ডিকাস এর তথ্য অনুযায়ী নিহত 18, আহত 757 জনের বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সম্প্রতি ওই তথ্য ভাণ্ডারে 50 জনেরও বেশি আহত সেনার তথ্য যুক্ত হয়েছে। অর্থাৎ যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের উপর নয়, আহতের সংখ্যা বলছে সংঘাতের অভিঘাত কতটা বিস্তৃত হয়েছে। কিন্তু এখানেই তৈরি হচ্ছে রহস্য। ডিকাসে ওভারসিস অপারেশনস নামে একটি নতুন বিভাগ যুক্ত করা হয়েছে। সেখানে 7 জুলাই থেকে নিহত ও আহত মার্কিন সেনাদের তথ্য যোগ হচ্ছে, কিন্তু কোন সংঘাতে তারা হতাহত হয়েছেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা নেই। এই নীরবতাই প্রশ্ন বাড়াচ্ছে। যদি সবকিছু স্বাভাবিক হয়, তাহলে তথ্যের এত অস্পষ্টতা কেন? আরো বড় প্রশ্ন, আগের হিসাব কেন বদলে গেল? ইরানের হামলার মধ্যে পেন্টাগনের তথ্য ভাণ্ডারে একসময় 4 জন নিহত এবং কয়েক ডজন আহত সেনার সংখ্যা কমে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। যুদ্ধের সময় ক্যাজুয়ালিটি ডেটা বদলানো অস্বাভাবিক নয়। ভুল তথ্য সংশোধন হতে পারে, বিভিন্ন অপারেশনের হিসাব নতুন করে শ্রেণীবদ্ধ হতে পারে। কিন্তু যুদ্ধের মাঝখানে সংখ্যার ওঠানামা জনমনে অন্য সন্দেহ তৈরি করে। তেহরান সেই সুযোগটাই নিচ্ছে। ইরানের বক্তব্য, ওয়াশিংটন নিরাপত্তার অজুহাতে পূর্ণ ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করছে না। কারণ 6 মার্কিন সেনার মরদেহ কুয়েত থেকে ফিরিয়ে নেওয়ার দৃশ্য সামনে আসার পর প্রশ্নটা আরও তীব্র হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি কি সত্যি আগের মতো নিরাপদ, নাকি ইরান এমন একটি যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছে যেখানে প্রতিটি ঘাঁটি নিজেই সম্ভাব্য লক্ষ্য? আমেরিকার কাছে আছে বিশাল বিমানবহর, স্যাটেলাইট, স্টেলথ প্রযুক্তি, দূরপাল্লার অস্ত্র, উন্নত গোয়েন্দা ব্যবস্থা। ইরান তাই অন্য পথ বেছে নেয়, যুদ্ধকে ব্যবহার করে তোলা।
একটি মার্কিন ঘাঁটিতে হামলা মানে শুধু কয়েকটি ভবনের ক্ষতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বিমান প্রতিরক্ষা, সৈন্য মোতায়েন, লজিস্টিক্স, গোলাবারুদ, মিসাইল প্রতিরক্ষা, ঘাটের নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন নজরদারি। অর্থাৎ একটি আঘাতের প্রতিক্রিয়ায় আমেরিকাকে বহুগুণ বেশি সম্পদ ব্যয় করতে হয়। এটাই ইরানের কৌশলগত চাপ। আর এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি উদ্বেগ, মার্কিন অস্ত্র ভাণ্ডার। ইরানের দাবি, দীর্ঘ সংঘাতে আমেরিকার অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুতে চাপ তৈরি হচ্ছে। পারস্য উপসাগরের নীল জলরাশির ওপর এক থমথমে নীরবতা। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রানওয়েতে নীরবে এসে নামল একটি বিশেষ সামরিক বিমান। ককপিটের লাল আলোয় ফুটে উঠল মস্কো থেকে আসা রাশিয়ার প্রথম সারির পারমাণবিক বিজ্ঞানীদের মুখ। ওয়াশিংটন যখন ভেবেছিল সামরিক হামলা আর অর্থনৈতিক অবরোধ দিয়ে তেহরানকে একঘরে করে ফেলা গেছে, ঠিক তখনই দাবার ছকে ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে এক মাস্টার স্ট্রোক চাললেন ভ্লাদিমির পুতিন। পারস্যের বুকে রাশিয়ার এই পুনঃপ্রবেশ কেবল কিছু প্রকৌশলীর আগমন নয়, হোয়াইট হাউসের একক আধিপত্যের মুখে এক বিরাট চপেটাঘাত। সাম্প্রতিক উত্তেজনা ও মার্কিন হামলার হুমকির পর পশ্চিমের সামরিক বিশ্লেষকরা দাবি করেছিলেন ইরানের পারমাণবিক অবকাঠামো নাকি পঙ্গু হয়ে পড়েছে। কিন্তু বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন। বুশেহরের রিয়েক্টর ভবনগুলো অটুট, আর সেই সুরক্ষিত দুর্গে নতুন উদ্যমে প্রবেশ করতে শুরু করেছেন রুশ পারমাণবিক সংস্থা রোসাটম এর একের পর এক স্পেশালিস্ট। বিশ্ববাসীকে এক তীব্র বার্তা দিয়ে ইতিমধ্যে 25 জন শীর্ষ পরমাণু প্রকৌশলী সেখানে দায়িত্ব বুঝে নিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সংখ্যা 100-তে পৌঁছাবে। এর সরল অর্থ একটাই, পেন্টাগন যতই সামরিক শক্তি প্রদর্শন করুক না কেন, পারস্যের মাটি থেকে পরম মিত্রের হাত গুটিয়ে নেওয়ার কোনো ইচ্ছে মস্কোর নেই। আমেরিকা যেখানে পারমাণবিক অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখছিল, সেখানে তেহরান আর মস্কো হাত মিলিয়ে দ্বিতীয় আর তৃতীয় রিয়েক্টর ইউনিটের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে নিচ্ছে। এদিকে ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যমের সামনে ধীরে সুস্থে দাবি করছেন তারা নাকি পরিস্থিতি লোকি বা নিয়ন্ত্রণের মধ্যে রাখছে। ইরানের ওপর নৌ অবরোধ চাপিয়ে দিয়ে তেহরানের মূল্যস্ফীতি আর অর্থনৈতিক সংকটের সুযোগ নিতে চাইছেন তিনি। ট্রাম্প পুরো বিষয়টিকে হালকা এক চেস গেম বা দাবার চাল হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতার ময়দানে তেহরান কোনো খেলা খেলছে না, তেহরান ইতিহাসের গতিপথ বদলে দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওয়াশিংটনকে সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনো আত্মসমর্পণ বা মাথা নত করার রাজনীতিতে ইরান বিশ্বাসী নয়। ইরান কথা বলবে কেবল চূড়ান্ত শক্তির অবস্থান থেকে। একক জাতীয় ঐক্য, অদম্য সাহস আর সুদৃঢ় আত্মরক্ষার ভিত্তি নিয়ে দাঁড়িয়ে তেহরান এখন পুরো বিশ্বকে বাধ্য করছে তাদেরকে এই সংঘাতের প্রকৃত বিজয়ী হিসেবে মেনে নিতে। আমেরিকার দীর্ঘদিনের প্রতারণা আর আস্থার সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে পেজিশকিয়ান স্পষ্ট করেছেন, ইরান তার সার্বভৌম অধিকারের 1 ইঞ্চি থেকেও পিছু হটবে না। তবে বিশ্ব ভূ রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এবং রোমাঞ্চকর মোড়টি ঘুরিয়েছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। বিশ্ব অর্থনীতির মূল ট্রাফিক লাইট স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালীকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তারা ওয়াশিংটনের সামনে যে শর্তাবলী ছুড়ে দিয়েছে, তাতে পেন্টাগনের চোখ কপালে ওঠার উপক্রম। তেহরানের বার্তা একদম পরিষ্কার, যদি হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব অর্থনীতির জ্বালানি প্রবাহ আবার সচল দেখতে চাও, তবে ওয়াশিংটনকেও আগে নিজেদের উদ্ধত আর আক্রমণাত্মক আচরণ শুধরাতে হবে। শুধু তাই নয়, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন আর ইরাকে ইরানের প্রতিরোধকামী মিত্রদের ওপর সব ধরনের হামলা চিরতরে বন্ধ করতে হবে। মধ্যপ্রাচ্যের বুক থেকে আমেরিকার সমস্ত নৌ অবরোধ আর সামরিক উপস্থিতি গুটিয়ে নিতে হবে। দুটো চাপিয়ে দেওয়া সংঘাতের খেসারত হিসেবে ইরানের সমস্ত আর্থিক ক্ষতিপূরণ মেটাতে হবে, সমস্ত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং বিদেশে আটকে রাখা তেহরানের সমস্ত সম্পত্তি কোনো শর্ত ছাড়াই ফেরত দিতে হবে। রাত গভীর, মরুভূমির বুকে একটা মোবাইল লঞ্চার নিঃশব্দে দাঁড়িয়ে। ক্যামেরা জুম করলে দেখা যায় দুটো আলাদা প্রজন্মের প্রযুক্তি এক শরীরে জোড়া লাগানো। এই একটি ছবি যেন পশ্চিমা বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। কারণ যুদ্ধবিরতি ঘোষণার পরেও ইরান থেমে নেই, বরং নিঃশব্দে নিজের অস্ত্রাগারকে নতুন করে সাজাচ্ছে সে। কয়েকদিন আগে প্রকাশিত কিছু উৎক্ষেপণ ছবি নিয়ে এখন তোলপাড় চলছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মহলে। সামনে আসা তথ্য বলছে, হজ কাসেম নামের মিসাইলের বুস্টারের সঙ্গে জোড়া লাগানো হয়েছে খাইবার শেকার নামের আরেকটি মিসাইলের ওয়ারহেড। দুটো একেবারে আলাদা প্রকল্পের প্রযুক্তি, একেবারে আলাদা বাহিনীর হাতে তৈরি, আজ হঠাৎ এক ফ্রেমে। হজ কাসেম চলে কঠিন জ্বালানিতে, রাস্তায় চলাচল করা লঞ্চার থেকে ছোড়া যায় পাল্লা প্রায় 1400 কিলোমিটার, বহন করতে পারে 500 কেজির কাছাকাছি ওয়ারহেড। এই মিসাইল বানানো হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ফাতা 110 পরিবারের উত্তরসূরি হিসেবে। আর খাইবার শেকান এটা এসেছে সম্পূর্ণ ভিন্ন রাস্তা ধরে, তৈরি হয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ শাখায়।
পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড প্রায় একই ওজনের। সমস্যা হলো এই দুই মিসাইলের বুস্টারের ব্যাস আলাদা, প্রায় 12 সেন্টিমিটারের ফারাক। মানে শুধু জোড়া লাগালেই চলবে না, পুরো কাঠামো নতুন করে বানাতে হবে। উড্ডয়নের সময় ভারসাম্য আর মহাকর্ষ কেন্দ্র নতুন করে হিসাব করতে হবে, বায়ুগতিবিদ্যা নতুন করে যাচাই করতে হবে। এটি কোনো শখের কাজ নয়, এর পেছনে লাগে পুরো দস্তুর প্রকৌশল দল, পরীক্ষামূলক উৎক্ষেপণ, বছরের পর বছর গবেষণা। আরও একটি ছবি সামনে এসেছে, একই হজ কাসম বুস্টারের সঙ্গে জোড়া লাগানো ফাতা 1 নামের এক ম্যানুভারিং ওয়ারহেড, যেটা লক্ষ্যের দিকে যাওয়ার শেষ মুহূর্তে নিজের গতিপথ পাল্টাতে পারে। এমন ওয়ারহেড ঠেকানো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অনেক কঠিন। আর এই খবরটাই পশ্চিমা দাবির মুখে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মাসের পর মাস ধরে বলা হচ্ছিল ইরানের মিসাইল কারখানা নাকি ভেঙে পড়েছে, নতুন কিছু বানানোর সামর্থ্য নাকি অবশিষ্ট নেই। অথচ মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা, নতুন সংমিশ্রণ, নতুন নকশা, নতুন সক্ষমতা। এখন আসি আরেকটা নাম নিয়ে, যেটা এই মুহূর্তে ইউরোপের ঘুম কেড়ে নিচ্ছে, কাদার। ইরানের দীর্ঘতম পাল্লার মিসাইলগুলোর একটি শাহাব 3 পরিবার থেকে আসা এই মিসাইলের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি ইতিমধ্যে বাস্তব যুদ্ধে ব্যবহৃত হয়েছে, প্রতিশোধমূলক হামলায় এর ব্যবহার দেখা গেছে। কাদারের দৈর্ঘ্য প্রায় 16.5 মিটার, গতি নাকি পৌঁছাতে পারে ম্যাক 9-এর কাছাকাছি, উৎক্ষেপণ ওজন প্রায় 17,500 কেজি, বহন করতে পারে প্রায় 750 কেজির ওয়ারহেড। এই একটি মাত্র মিসাইলই এখন থার্ড আর ইসরায়েলের অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর এখানে ইউরোপের জন্য সতর্কবার্তা। বিশ্লেষকদের হিসাব বলছে কাদার, খোরামশার আর সেজিলের মতো মিসাইলগুলোর নাগালের মধ্যে পড়তে পারে রোমানিয়া, বুলগেরিয়া, গ্রিস, সাইপ্রাস আর ইউক্রেনের একটি বড় অংশ। এমাদ আর খাইবার শেখানের মতো মিসাইল পৌঁছাতে পারে কিয়েভ কিংবা বুখারেস্ট পর্যন্ত। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় খোরামশার। তরল জ্বালানির এই মাঝারি পাল্লার মিসাইল প্রায় 1,500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে পারে, পাল্লা প্রায় 2000 কিলোমিটার, আর এটাও রাস্তায় চলাচলকারী লঞ্চার থেকে ছোড়া সম্ভব।